গাজীপুরে হামলায় নিহত বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্য আবুল কাশেমের জানাজা। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা জোর দাবি জানাচ্ছি। যদি এই বিচার সরকার না করতে পারে তাহলে সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে। মুন্সিগঞ্জের সিরাজদি খানের ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার। নিখোঁজ রোমান শেখের মৃতদেহ ধারণা স্থানীয়দের। আসামির বাড়িতে আগুন। জামালপুরে একের পর এক জুট মিল বন্ধের পর গড়ে তোলা হয় গবেষণা কেন্দ্র। জমি দখলের পায়তারা। সাবেক পাট প্রতিমন্ত্রীকে দুষছেন কর্মহীন শ্রমিকরা। একজনের রোজগারে মনে করেন 500 জন মানুষ খানালা চলতেছে না। পাটের সমস্ত কিছুই ভারতের হাতে তুলে দিয়ে এদেশের পাট শিল্পকে ধ্বংসের নেপথ্যের নায়ক হিসেবে মির্জা আজম ভূমিকা রেখেছেন। আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গাজীপুরে হামলায় মৃত্যুবরণকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী আবুল কাশেমের জানাজা হয়েছে। সকাল 11:30টায় শহরের রাজবাড়ী মাঠে জানাজায় অংশ নেন স্থানীয়রা। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতর কর্মকর্তারা কাশেমের জানাজায় শরীক হন। গতকাল মারা যান কাশেম। 7 ফেব্রুয়ারি রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় গুরুতর আহত হন আবুল কাশেম সহ 20 জন। ছাত্রদের অভিযোগ, নৃশংসভাবে মাথায় কুপিয়ে কাশেমকে আহত করে আওয়ামী লীগ কর্মীরা। অস্ত্রোপচারেও হয়নি কোনো উন্নতি। অবশেষে বুধবার বিকেলে মারা যান আবুল কাশেম। আমরা চাই না আগামীতে এরকম কোনো ঘটনা ঘটুক, যার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা জোর দাবি জানাচ্ছি। যদি এই বিচার সুষ্ঠুভাবে এই সরকার না করতে পারে তাহলে সরকার ব্যর্থ হিসেবে প্রমাণিত হবে জনগণের সামনে। দর্শক, দাফনের খবর জানবো। গাজীপুরে যেতে চাই আমার সহকর্মী হোসেন আলী বাবু সেখানে রয়েছেন। হোসেন আলী, কোথায় দাফন করা হবে এবং প্রস্তুতি কতদূর? তার জানাজা কিন্তু আসলে জানাজা সেটা কিন্তু গাজীপুরের রাজবাড়ী মাঠে 11:40 কিন্তু হয়েছে। সেই জানাজা আসলে যারা রয়েছে তারা কিন্তু ছিলেন এবং রাজনৈতিক আইনজীবীরা ছিলেন। সেখান থেকে জানাজা শেষ করে এখন কিন্তু তার বাড়িতে কাশেমকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দক্ষিণ কলামেশ্বর তার বাড়ি, সেখানে আসলে তার বাড়িতে তার দাফন করা হয়েছে। এখানে আর কি জানাজার পর আসলে তার দাফন করা হবে বলে জানিয়েছেন যারা বৈষম্য যারা তারা। গত 8ই ফেব্রুয়ারি সাবেক বাড়িতে হামলা হয়েছিল। সেই হামলার সেই বাড়িতে গিয়েছিল। যাওয়ার পরে আসলে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের কর্মীরা তার উপর হামলা চালায়। দুইবার হামলা চালানোর পর সেখান থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ তাকে চিকিৎসা জন্য নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে কাশে মারা যায়। তারপর থেকে আসলে গাজীপুরে সমন্বয়করা বিভিন্ন জায়গায় মিছিল করছেন নিজেরা দাবিতে। আরেকটি বিষয় দাবি করেছেন যে আসলে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতি আসলে নিষিদ্ধ করার জন্য বিষয়টা কিন্তু সমন্বয়করা দাবি করেছেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরা দাবি করেছেন। এখন কিন্তু আসলে পুলিশ প্রোটোকলের মাধ্যমে এবং পুলিশ কমিশনার এবং গাজীপুর জেলা প্রশাসক এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার বাহিনীরা কিন্তু কাশেমের বাড়িতে দক্ষিণ কলামেশ্বর সেখানে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে একটি জানাজা হবে। জানাজার পরে আসলে দাফন কার্যক্রম শুরু হবে। এখন কিন্তু আসলে জেলার যে বিভিন্ন জায়গায় কিন্তু তারা মিছিল করছেন কাশেমের যে বিচারের দাবি, সেই দাবি কিন্তু আসলে জানাচ্ছেন। তারা বলছেন যে আসলে পুলিশে এই এত ঘটনার পরে এই যে এতজন প্রায় 20 জনের মতো আহত হয়েছে, এর মধ্যে একজন মারা গিয়েছে, আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে। কিন্তু আসলে পুলিশের কার্যক্রমে তারা আসলে অনেকটাই দুঃখজনক বলে জানিয়েছে। তারা বলছেন যে পুলিশে অতি দ্রুত যারা এই ঘটনার সাথে প্রকৃতভাবে জড়িত তাদেরকে যেন অতি দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়, সেই দাবিটা কিন্তু আসলে জানিয়েছেন। এখন কিন্তু আসলে বুঝতে পেরেছি সেখানকার অবস্থা। ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের সিরাজদি খানে একটি ডোবায় বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, মরদেহটি 3 সপ্তাহ ধরে নিখোঁজ স্কুল শিক্ষার্থী রোমান শেখের। এলাকাবাসী জানায়, রোমান অপহরণ মামলার আসামি সিয়ামের বাড়ির পাশের ডোবায় সকাল থেকে তারা তল্লাশি শুরু করেন।
এক পর্যায়ে পাওয়া যায় বস্তাবন্দি একটি মরদেহ। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়ায়। ভাঙচুর ও আগুন দেওয়া হয় আসামি সিয়ামের বাড়িতে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় এখনও মরদেহ উদ্ধার তৎপরতা শুরু করতে পারেনি পুলিশ। নিখোঁজ রোমানের সন্ধানের দাবিতে এর আগে গতকাল সিরাজদি খান থানা ও সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে ভাঙচুর চালায় সজর ও এলাকাবাসী। গত 21শে জানুয়ারি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রোমান শেখ। রোমান বেলতলী জিজে উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। দর্শক, এ বিষয়ে জানবো, টেলিফোনে যোগ দিচ্ছেন আমার সহকর্মী সুব্রত দাস। রনক, সুব্রত, ঘটনাস্থলে কি পুলিশ পৌঁছেছে কিনা এবং কি অবস্থা ওই এলাকার? হ্যাঁ ইরশাদ, আমরা যেমনটি জানতে পেরেছি যে ঘটনাস্থলে সিরাজদি খান এবং শ্রীনগর থানার পুলিশ এখানে সমবেত হয়েছে, কিন্তু জাস্ট উত্তেজিত জনতার জন্য পুলিশ ঘটনাস্থলে প্রায় 1.5 ঘন্টা যাবৎ অপেক্ষা করতেছে, কিন্তু পৌঁছাতে পারে নাই। কেন উত্তেজিত জনতা আসামি সিয়াম এবং মনিরের বাড়ি ভাঙচুর করে তাদের বাড়িঘর আগুন ধরিয়ে দিয়েছে। এর মধ্যে এখানে দফায় দফায় লোকজন এসে জড়ো হচ্ছে। এখানে শত শত লোক এখানে পুলিশের প্রতি যে তাদের বিক্ষোভ এবং তাদের যে অমানবিকতার জন্য এবং তাদের যে দায়িত্বহীনতার জন্য যে লাশ করতে পারে নাই, বের করতে পারে নাই, এখন এই লাশটা পাওয়া যাওয়ার পর তারা এখন মনে করতে পারতেছে যে এইটাই হচ্ছে নিখোঁজ রোমান শেখের লাশ। কিন্তু এখন এটা বস্তাবন্দি লাশ এই আসামি রোমান শেখের বাড়ির পাশের ডোবার থেকে আজকে সকালে এই স্থানীয় জনতা এটা দেখতে পায়। তো এখানে ধারণা করা হচ্ছে এটাই সেই রোমান শেখের লাশ। এখানে স্থানীয় উত্তেজিত জনতা পুলিশদের যে দায়িত্ব অবহেলার কারণে যে তাকে খুঁজে বের করা যাচ্ছে না, এর জন্য তারা এখানে জড়ো হয়ে পুলিশের দিকে নজর রাখছে যে কি করা যায়। এখন পুলিশ কিন্তু এই স্থানীয় উত্তেজিত জনতার জি সুব্রত, শুনছিলাম আপনার সেখানকার খবরাখবর। ধন্যবাদ আপনাকে। ভোলায় গরু চুরির অভিযোগে 2 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ভোরের দিকে তজুমুদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের চাপড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় চাপড়ি এলাকার আব্দুল খালেকের বাড়ি থেকে গরু চুরির সময় হাতে নাতে ধরা পড়ে 2 জন। পরে এলাকাবাসীর পিটুনিতে মৃত্যু হয় তাদের। নিহত আমির হোসেন ও নয়ন পেশাদার গরু চোর বলেও দাবি স্থানীয়দের। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে তদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তজুমুদ্দিন থানার ওসি। লোকসান দেখিয়ে একদিকে বন্ধ হয়েছে একের পর এক পাটকল, অন্যদিকে গড়ে উঠেছে গবেষণা কেন্দ্র। জামালপুরে কর্মসংস্থান হারানো 24,000-এর বেশি মানুষের কাছে এ যেন নিদারুণ পরিহাস। তাদের অভিযোগ সবই হয়েছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মির্জা আজম পাট প্রতিমন্ত্রী থাকা অবস্থায়। বেসরকারি 6টি জুট মিলের জমি হাতবদল আর টাকা হাতিয়ে নিতেই এই অপকর্ম। পাট ও পাটকল নিয়ে সাগর ফরাজির ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি দেখুন আজ। পাটকলের শ্রমিক মোহাম্মদ হাবেল চাকরি হারিয়ে এ পেশা ও পেশা ঘুরে অবশেষে থিতু হয়েছেন চায়ের দোকানে। সরিষাবাড়ির মাঝবাড়ি এলাকায় আলা জুট মিলের পাশেই তার বসবাস। মিল বন্ধ হওয়ার পরে থেকে খুবই দুর্দিন গেছে আর কি। হ্যাঁ, তবে এখনো ওইটা কাইডায় ছাড়ে নাই। এখনো প্রায় 3000 শ্রমিক ছিল এই জুট মিলে। তার মতো ছোটখাটো ব্যবসার সুযোগ যাদের হয়নি তাদের দিন কাটছে নিদারুণ কষ্টে। আমাদের দিন পাট চলতেছে, একজনের রোজগারে মনে করেন 500 জন মানুষ খানালা চলতেছে না। তারপরে কি করুন, দেখে শুনে না পায় পরে একটা বাসায় কাজ নিচ্ছি। জামালপুরের 2টি উপজেলায় এমন বেসরকারি পাটকলের সংখ্যা 6টি, যেখানে কর্মরত ছিলেন 22,000 শ্রমিক। এছাড়া 11টি ক্রয় কেন্দ্রে 2000 শ্রমিক কাজ করত। লোকসান দেখিয়ে 2012 সাল থেকে ধাপে ধাপে বন্ধ হয় এসব প্রতিষ্ঠান। আলহাজ জুট মিল্লা বন্ধ করেছেন তথাকথিত জামালপুর জেলা আওয়ামী লীগের সময় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী ছিলেন মির্জা আজম সহ তার দূষর কিছু ছিল এমপি মুরাদ হাসান। তিনি যখন পাট মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তখন পাটের সমস্ত কিছুই
ভারতের হাতে তুলে দিয়ে এদেশের পাট শিল্পকে ধ্বংসের নেপথ্যের নায়ক হিসাবে মির্জা আজম ভূমিকা রেখেছেন। পাটকলগুলো যখন একে একে বন্ধ হচ্ছিল তখন পাট প্রতিমন্ত্রী এই জেলারই প্রভাবশালী রাজনীতিবিদ মির্জা আজম বন্ধ জুট মিলের বিপরীতে তিনি নিজ এলাকায় 2023 সালে প্রতিষ্ঠা করেন একটি গবেষণা কেন্দ্র। একদিকে পাটকল বন্ধ, অন্যদিকে গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এই প্রজেক্টটা আমাদের কোনো বাসীর জন্য কোনো কাজে আসবো না, কোনো দিনের জন্য না, সম্পূর্ণ ভুয়া। মির্জা আজম মহোদয় যখন পাট প্রতিমন্ত্রী, সে সময় সরিষাবাড়ির 4টি পাটকল একেবারে বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি ওনার নিজস্ব এলাকা মাদারগঞ্জের এক নিভৃত অঞ্চলে প্রায় 100 কোটি টাকা ব্যয়ে পাট গবেষণাগার নির্মাণ করা হয়। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে মির্জা আজম সহ অভিযুক্তরা। ছাত্র জনতা অভ্যুত্থানের পর বদলি হয়েছেন উপপাট গবেষণা কেন্দ্রের প্রায় সব কর্মকর্তা। প্রতি বছর আমরা এখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট, বিশেষত আশু বীজ মৌসুমে পাটের পরীক্ষণগুলো জাত উদ্ভাবন এবং প্রযুক্তি উদ্ভাবনের জন্য আমরা পরীক্ষণগুলো স্থাপন করে থাকি। বন্ধ হওয়া বেসরকারি জুট মিলগুলো চালুর আপাতত পরিকল্পনা নেই মন্ত্রণালয়ের। এক একজন ব্যবসায়ীর এক এক ধরনের প্রবলেম থাকতে পারে। আপনি জুট মিল চালাচ্ছেন, আপনি 5 বছর পরে মনে করছেন আমি জুট মিল চালাবো না, এখন আমি টেক্সটাইল মিল চালাবো। সরকার তো আপনাকে রেস্ট্রিক্ট করতে পারবে না বা নিরুৎসাহিত করার কোনো কারণ নেই। সোনালী আঁশের বিস্তার ঘটানো এই অঞ্চলটি এখন একদমই নিশ্চুপ। দেশের দ্বিতীয় বৃহত্তম এই পাটের উৎসকে আবারও সচল করতে যে সরকারই আসুক না কেন তাদের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয়রা। সেই সাথে হাজারো মানুষের কর্মসংস্থান সহ দেশের পাটকে সমৃদ্ধি করতে বিদেশের কাছেও উপস্থাপন করার কথা জানিয়েছেন তারা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সহকারী প্রধান শিক্ষক পদে যোগদানের জন্য সহকারী শিক্ষক পদ থেকে দেন ইস্তফা, কিন্তু 9 বছর ধরে নিচ্ছেন আগের পদের বেতনও। এমনই গুরুতর অভিযোগ নীলফামারীর এক শিক্ষকের বিরুদ্ধে। সহকারী প্রধান শিক্ষক থেকে উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার নিয়ম না থাকলেও বাগিয়ে নিয়েছেন সেটিও। প্রশ্ন উঠেছে ওই শিক্ষকের নিয়োগের বৈধতা নিয়ে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শরীফাবাদ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতিন 2015 সালে সহকারী শিক্ষক থেকে ইস্তফা দিয়ে সহকারী প্রধান শিক্ষকের পদে আসীন হন তিনি। বিধি অনুযায়ী ইস্তফা দেওয়ার দিন থেকে সহকারী শিক্ষক হিসাবে 10ম গ্রেডে বেতন নেওয়ার সুযোগ নেই, কিন্তু অভিযোগ উঠেছে 9 বছর ধরে সেই বেতন ভাতা নিচ্ছেন তিনি। 15 সালে তারা সহকারী শিক্ষক পদ থেকে ইস্তফা দিয়ে সহকারী প্রধান শিক্ষক হন। সহকারী প্রধান শিক্ষক হওয়ার পরেও সে এখনো পর্যন্ত বহাল তবিয়তে সহকারী শিক্ষকের বেতন খেয়ে যাচ্ছেন। এখানেই শেষ নয়, প্রশ্ন উঠেছে তার নিয়োগের বৈধতা নিয়েও। নিয়োগ পরীক্ষায় কমপক্ষে 3 জন অংশগ্রহণ করার নিয়ম থাকলেও পরীক্ষা দিয়েছেন 2 জন। উচ্চ মাধ্যমিক শাখা আছে এমন প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হওয়ার সুযোগ না থাকলেও সেই সুযোগও নিয়েছেন আব্দুল মতিন। তহবিলের অর্থ আত্মসাৎ আর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে স্কুলের সভাপতি বানাতে তার ভূমিকা নিয়েও আছে প্রশ্ন। করোনাকালীন অবস্থায় আমাদের পরীক্ষা স্থগিত হয়। পরীক্ষা স্থগিত হওয়ার কারণে অর্ধেক টাকা ফেরত দিছি, কিন্তু আমাদের কলেজ থেকে আমাদেরকে ফেরত দেওয়া হয়নি। জমি বন্ধক থেকে এখানে 7 লক্ষ টাকা আছে, ও টাকাটা হিসাব নিকাশ কি করতে নিকাশে ওরাই জানে। তারপরে মাটি কাটার সরকার টাকা হচ্ছিল, বাজেট হচ্ছিল কত লক্ষ টাকা, সেই টাকা কয় গাড়ি মাটি ফেলাইছে, ফেলার পর টাকাটাও কারণ হিসাব কাউকে দেয় নাই। এটা একটা পারিবারিক প্রতিষ্ঠান হয়ে গেছে এই শরীফাবাদ হাই স্কুলটা। আমরা চাই যে স্কুল থেকে পারিবারিক যে ইয়াটা আছে ওটা শেষ করে যে এলাকার গণ্যমান্য আদর্শবান মানুষ আছে তাদের দিয়ে যেন প্রতিষ্ঠানটা ভালো চলে। সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক। নতুন জয়েন করছি, আমি তো বুঝি নাই। 2 সালে আমি নিয়োগ পাইছি, 2টা ছিল না 3টা না 1টা ছিল, ওটা তো আমি জানি না। যখন 20 সালে আমার আসলো এমপি সুটের সহকারী প্রধান শিক্ষক, তারপরে কমিটি আমাকে বেতনটা দিল। আগে দেয় নাই, কিন্তু আগে ওই নামটা ছিল সহকারী শিক্ষক। প্রতিষ্ঠান প্রধান হিসেবে আব্দুল মতিনের পদ ও বেতনের অসঙ্গতি জানা আছে জেলা শিক্ষা অফিসারের। আশ্বাস দিয়েছেন তদন্তের। তার পদবি হিসাবে তার বেতন কোড অসঙ্গতি এর লক্ষ্য করা যাচ্ছে। আমি দ্রুত এ বিষয়ে তদন্ত করে তার এই নিয়োগ সংক্রান্ত, গ্রেড সংক্রান্ত যে অসঙ্গতি, এটা আমি খতিয়ে দেখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি এটাই জানাবো। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকরা।
মাহমুদ রফিন, যমুনা নিউজ, নীলফামারী। রাজশাহী রেল স্টেশনে যৌথ বাহিনীর অভিযানে 3 জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন রেলওয়ে পশ্চিমাঞ্চলের গার্ড আলী আজম, গার্ড আতিক ও অ্যাটেন্ডেন্ট মনসুর আলী। সকাল 7:30 থেকে সেনাবাহিনী, রেলওয়ে পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা অভিযান শুরু করে। এর আগে গতকাল রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনে ইসমাইল হোসেন নামের এক সৈনিককে মারধরের অভিযোগ ওঠে রেলের কর্মচারীদের বিরুদ্ধে। এদিকে আজ সকাল 10টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী 6 ডাউন ট্রেনে সৈনিক বেলাল আহমেদকে হকাররা মারধর করে। এসব ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বরিশাল মহানগরীতে 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এতে খুশকি নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে চাল, ডাল সহ কয়েকটি পণ্য বিক্রি শুরু করেন ডিলাররা। সিটি কর্পোরেশন এলাকায় টিসিবির কার্ডধারী পরিবার ছিল 90,000। সম্প্রতি 58,426টি কার্ড বাতিল করে টিসিবি। এ নিয়ে ক্ষোভ দেখা দেয় উপকারভোগীদের মাঝে। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিও পালন করেন বিক্ষুব্ধরা। এর প্রেক্ষিতে নিরাপত্তাহীনতায় কার্যক্রম বন্ধ রাখেন ডিলাররা। পরে নতুন করে আবেদন নেওয়া শুরু করে সিটি কর্পোরেশন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে আবারও পণ্য বিক্রি শুরু করেন টিসিবির নির্ধারিত ডিলাররা। টিসিবির কার্ডধারী এক পরিবার 30 টাকা দরে 5 কেজি চাল, 60 টাকা দরে 2 কেজি ডাল, 70 টাকা কেজিতে চিনি ও 100 টাকা দরে 2 লিটার সয়াবিন তেল কিনতে পারছেন। আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।